রায়ানের চোখ আড়াল করা আর রিয়াকশন দেখে তিন বন্ধু একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো। পরক্ষণে তিনজন একই সাথে হেসে হাসি মুখে উচ্চস্বরে উচ্চারণ করে উঠল, কনগ্রাচুলেশনস দোস্ত। রায়ান জোরে একটা শ্বাস ফেলল। এই বাদরগুলো থেকে কিছু লুকানোর জো নেই, তবে উচ্চস্বরে বলার জন্য ধমক দিয়ে বলল, আস্তে বল, ও ঘুমোচ্ছে। আবিদ শুনতে মজা করে বলে উঠল, বাহ, তোর ও এর জন্য তো দেখছি অনেক টেনশন। তা কবে এত পাগল হলি ভাই, জানালি না তো? আবিদ থামতেই রায়ান কিছু বলার আগে প্রান্ত হেসে বলল, ভাই, এটা ফার্স্ট টাইম নাকি আগেও কাজ শেষ করেছিস? হ্যাঁ, আমাদের জানাতিস, সুন্দর করে খাট সাজিয়ে দিতাম। এত কথার বিনিময়ে রায়ান শুধু চোখ গরম করে তাকালো। এতেই তিনজন ভদ্র ছেলের মতো মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে রইল। আকাশ ছোট করে বলল, ঠিক আছে ভাই, তুই এখন ঘুমা, আমরা পরে আসব। রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা থেকে বাইরে বেরিয়ে এসে দরজাটা আটকে দিয়ে বলল, না, চল নিচে গিয়ে তোদের সাথে বসি, একটু পর আবার কাজে যেতে হবে। বলে তিন বন্ধুকে নিয়ে সরাসরি নিচে এসে বসল। সেখানে আরহানবাবু আগে থেকেই বসা। ছেলেকে দেখতে পেয়েই আগে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। রিমি বেগম সবাইকে একসাথে দেখে সবার জন্য চা করে নিয়ে আসলেন। সবার হাতে চা দিয়ে ছেলেকে একটা কপি ধরিয়ে দিয়ে উইশ জানালেন। শুভ জন্মদিন আমার আব্বু। ধন্যবাদ আম্মু। ছেলের আলতা জবাব পেয়ে শুধালেন, নিষাদ কই, পড়তে বসেছে বুঝি? রায়ান কিছু বলার পূর্বেই আবিদ বলে উঠল, আরে আন্টি, আমাদের ভাবি তো অসুস্থ, তাহলে উঠে কিভাবে পড়বে বলুন? রিমি বেগম চিন্তিত হয়ে শুধালেন। কেন, কি হয়েছে? এই রায়ন, কি হয়েছে বৌমার? রায়ান আবিদকে একটা চোখ গরম দিয়ে মায়ের উদ্দেশ্যে স্বাভাবিক স্বরে বলে উঠল, তেমন কিছু না আম্মু, রাতে ভালো ঘুম হয়নি তাই একটু ঘুমাচ্ছে। আচ্ছা। বলে রিমি বেগম চলে গেলেন। তিন বন্ধু রায়ানের জবাব শুনে মিটিমিটি হাসতে ব্যস্ত। রায়ান সেসবে ধ্যান দিল না। এই তিনজনের কাজই হবে এখন থেকে লেকপুল করা, তাই নির্লিপ্তভাবে কফি খেতে থাকলো। আরহান সাহেব ছেলেদের বিষয়ে ধ্যান দিলেন না তেমন, শুধু সবার উদ্দেশ্যে বলে উঠলেন, বাচ্চারা, বিকালে একটা পার্টি হচ্ছে, তোমরা সবাই পরিবার নিয়ে দ্রুত চলে এসো কিন্তু। তিনজনেতে সাই জানালো। এ বিষয়ে তাদের আগেই বলেছে আরহান সাহেব। প্রতি বছরই ছেলের জন্মদিনে এমন অনুষ্ঠানের আয়োজন করেন তিনি, এটা নতুন কিছু নয়, তাই সবাই এই বিষয়ে এমনিতেই অবগত। তিন বন্ধু আরও কিছু সময় সেখানে কাটিয়ে হালকা কিছু খাবার খেয়ে উঠে পড়ল। তারা বিকেলে আবার আসবে, এখন কাজে যেতে হবে, তাই দ্রুত চলে গেল। রায় নিজে উঠে রুমের দিকে অগ্রসর হলো। বউকে রেখে তাকেও তো একটু পরে কাজে যেতে হবে। রায়ান রেডি হয়ে পুনরায় নিচে নেমে ব্রেকফাস্ট করে বউয়ের জন্য প্লেটে করে খাবার নিয়ে রুমে ফিরে এলো। যদিও বউয়ের জন্য এবেলায় খাবার নিয়ে উপরে আসতে লজ্জাবোধ হচ্ছিল, কিন্তু বউয়ের কথা ভেবে এতটুকু তো করাই যায়। ভেবে রুমে এসে প্লেটটা বেডসাইড টেবিলের উপর রেখে দিয়ে ঘুমন্ত বউয়ের পাশে বসে পড়ল। ঘুমন্ত কন্যার মুখের পানে কিছু পল তাকিয়ে রইল নির্নিমেষ। মেয়েটার মাঝে কি এমন আছে যে এক শ্যামকন্যার প্রেমে সে এত দ্রুত পড়ল? বিয়ের শুরুতে তো মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করলো, কিন্তু মেয়েটা একটা বার এসব নিয়ে অভিযোগ জানালো না। অথচ একটু ভালোবাসা পেতে মেয়েটা তার সর্বস্ব তাকে সঁপে দিয়েছে। দুজনের কেউ এখনো মুখ ফুটে উচ্চারণ করেনি যে তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু তাদের কাজে ব্যবহারে যেন তা প্রতি মুহূর্তে প্রকাশিত হচ্ছে। রায়ানের নিজেকে কেমন ভাগ্যবান মনে হলো। মনে মনে বাবাকে ধন্যবাদ জানালো এমন একটা শ্যামাঙ্গিনীকে তার জীবনে এনে দেওয়ার জন্য। ভালো কাউকে জীবনসঙ্গী পাওয়া তো যে কারোর জন্য ভাগ্যের বিষয়, আর তার বাবা সেই কাজটা তার জন্য সহজ করে দিয়েছে। এই মেয়েটাকে একান্ত তার করে দিয়ে যে মেয়ে স্বামী থেকে সামান্যতম অব্যক্ত ভালোবাসা পেয়ে খুশি থাকতে পারে, তাকে আজীবন আগলে রাখবে সে ভেবেই নিশাতের একটা হাত টেনে এনে শুকনো চুমু খেলো। একটু নিচু হয়ে মেয়েটার কপালে নিচের কপাল ঠেকিয়ে আদরের স্বরে ডেকে উঠল, বউ পাখি ওঠো। মুখ জুড়ে গরম নিঃশ্বাসের ছোঁয়া পেয়ে আর আদুরে ডাক শুনে চোখ পিটপিট করে তাকালো নিশাত। চোখের সামনে স্বামীর মুখাবয়ব দেখে আলতো হাসি উপহার দিল নিশাত। বিনিময়ে রায়ানও হালকা হেসে নিশাতের নাকের সাথে নাক ঘষে শান্ত স্বরে বলল, উঠে ফ্রেশ হয়ে আসো, খাবার এনেছি, খেয়ে আবার ঘুমিও। বলে নিচে আগে নিশাতের উপর থেকে সরে পড়ল। নিশাত বিছানায় উঠে বসে গায়ের উপর থেকে কমফোর্টারটা একটু সরাতে লজ্জায় রাঙা হলো বদন। এখনও লোকটা শার্ট পরনে। এই আলোতে যেন এখন স্বামীর সামনে আরও লজ্জা লাগছে। রাতের ঘটনা স্মরণে আসতেই কপলদায় লালিত হয়ে উঠল। রায়ান দেখে বোধহয় সব বুঝল।
হঠাৎ নিজেই কম্পিউটার সরিয়ে নিশাদকে কোলে তুলে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। মুখে উচ্চারণ করলো, যদি এখনো এত লজ্জা পাও তাহলে লজ্জা ভাঙার মতো কাজ রাতে আবার করব, ঠিক আছে? কিন্তু এখন এমন লজ্জা রাঙা মুখ বানিয়ে রেখো না পাখি, তাহলে কাজে যেতে সফল হব না আমি। নিশাদ কথার মানে বুঝতে পেরে লাজুক হেসে স্বামীর আর একটু বুকে চেপে থাকার চেষ্টা করলো। রায়ান তাকে ওয়াশরুমে রেখে দিয়ে চলে আসলো। নিশাদ ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর ফিরে এলো। রায়ান তাকিয়ে দেখলো বউটা তার এখন লজ্জায় মাথা নত করে রেখেছে। তা দেখে হাসলো রায়ান। হাঁটুর নিচের উন্মুক্ত পা আর ভেজা মুখমণ্ডল দেখে শুষ্ক ঢোক গিলল। নিশাদ বেডে বসে আবার নিজের পা দুটো ঢেকে নিল। রায়ান খাবারের প্লেটটা নিজের হাতে নিয়ে নিশাতের পাশে বসে নিজের হাতে খাবার এগিয়ে ধরল। তা দেখে নিশাত মুচকি হাসল। ইস, তার স্বামীর কত পরিবর্তন! নিজের হাতে তাকে খাবার খাইয়ে দিতে এসেছে ভেবে খুশিতে মনটা ভরে উঠল। খুশি মনে খাবারটুকু মুখে পড়ল। রায়ান খাওয়ানোর মাঝে শুধিয়ে উঠল, শরীর খারাপ লাগছে নাকি তোমার? কোনো বিষয় বলছে বুঝতে পেরে নিশাত আবার লজ্জা পেল। রায়ান বুঝতে পেরে নিরেট কণ্ঠে আওড়ালো, স্বামীর কাছে কিসের এত লজ্জা পাখি? না বললে আমি বুঝবো কি করে? তাছাড়া 2 দিন পর ডাক্তার হচ্ছ, তাই এসব লজ্জাকে দাফন দাও। এই লোকের সামনে একটু লজ্জাও পাওয়া যাবে না নাকি? বুঝতে পারছে না স্বামীর থেকে প্রথম স্পর্শ পাওয়ার পর সব মেয়েই লজ্জা পায়। ঠিক আছে, সেও আর লজ্জা পাবে না। মনে মনে ভাবলেও লজ্জা ঠিকই পেল। তবেও লজ্জা আড়াল করে বলে উঠল। শুধু একটু ব্যথা করছে। রায়ান কিছু বলল না। খাওয়ানো শেষ করে উঠে প্লেটটা রেখে হাত পরিষ্কার করে এলো। একটা পেন কিলার এনে নিশাতের হাতে ধরিয়ে দিল 1 গ্লাস পানি সহ। নিশাত হাতে নিয়ে ওষুধটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে হঠাৎ শুধালো, শুধুমাত্র একটাই, অন্য কোনো ঔষধ নেই? রায়ানও বোধহয় বইয়ের কথা বুঝতে সক্ষম হলো। এগিয়ে এসে নিশাতের দুপাশে নিজের 2 হাতের স্থান দিয়ে ঝুঁকে এসে বইয়ের ওষ্ঠের শুকনো একটা চুমুখে চোখে চোখ রেখে আওড়ালো, ওসব পিল খাওয়ার কোনো প্রয়োজন নেই বৌজান। আপনার স্বামীর এখন বাবা হওয়ার বয়স হয়ে গেছে, বুঝতে পারছেন কি বলেছি? নিশাত বুঝতে পেরে লাজুক হাসল। তার সব কিছুতেই কেমন লজ্জা লাগছে, তাই পুনরায় মাথা নমনীত করে নিল। একবার বলতে চাইল এমন হলে তার পড়াশোনায় প্রভাব পড়বে, কিন্তু নিজের স্বামীর ইচ্ছেকে প্রাধান্য দিয়ে আর কিছুই বলল না। শুধু বুঝতে পেরেছে এমন করে মাথা নাড়ালো। রায়ান জবাব পেয়ে পুনরায় একটা চুমুখে সরে এলো। দাঁড়িয়ে নির্দেশ দিল, আজ কোথাও যাওয়ার দরকার নেই, এখন রেস্ট নাও। আর বিকেলে বাড়িতে অনুষ্ঠান আছে, তার প্রস্তুতি নাও, ঠিক আছে? নিশাত পুনরায় মাথা নেড়ে সম্মতি জানালো। মুখে শুধালো, আপনি আমার সাথে একবার তুমি একবার আপনি করে কথা বলেন কেন? ভালো লাগে তাই। ছোট একটা জবাব দিয়ে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে দরজার দিকে অগ্রসর হয়ে আবার বলল, আমি আসছি, খারাপ লাগলে কল করো। রায়ানকে যেতে দেখিয়ে নিশাত বায়না করে উঠল। আপনিও আজ থেকে যান না বাড়িতে? রায়ান একটু স্থির দাঁড়িয়ে ঘুরে বইয়ের পানে তাকিয়ে বলল, যেতে হবে সোনা, তবে কথা দিচ্ছি আজ বিকেলে দ্রুত ফিরে আসবো। ঠিক আছে। সম্মতি পেয়ে রায়ান চলে গেল নিজের কাজের উদ্দেশ্যে। নিশাত সেই পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাতের ওষুধটা খেয়ে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নিল। শাশুড়ি এখন ডাকবে না নিশ্চিত, তাই ঘুম পূর্ণ করতে বিছানায় শরীরখানা এলিয়ে দিয়ে তন্ডার উদ্দেশ্যে চক্ষু বুজে নিল। সন্ধ্যা গড়াতেই মানুষজন আসতে শুরু করলো বাড়িতে। রায়ানও তার কথা রেখেছে, বিকেল হতেই বাড়ি ফিরে এসেছে। এখন বউয়ের সাথে রুমেই অবস্থান করছে। রায়ান নিজের পছন্দ মতো একটা শাড়ি বের করে দিয়েছিল নিশাতকে, তাই পরে এসে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে নিশাত। পাশে দাঁড়িয়েছে রিমি, আকাশের বউ। রায়ানের 3 বন্ধু এসেছে কিছু মুহূর্ত আগে। এসে নিশাত আর রায়ানের সাথে কথা বলে নিচে চলে গেছে, কিন্তু রিমি রয়ে গেছে নিশাতকে সাজাতে। তার ছেলেটা এখন রায়ানের কাছে। রায়ান বাচ্চাটাকে নিয়ে বিছানায় বসে আছে। আহাত তার কোলের উপরে বসে সে এটা সেটা বলছে, যা শুনে আহাত হাসতে ব্যস্ত। নিশাতকে একটু সাজিয়ে দিয়ে দুজনকে একা ছেড়ে দিতে রিমি রায়ানের দিকে এগিয়ে এলো। কাছাকাছি দাঁড়িয়ে বলল, ভাইয়া, ওকে আমার কাছে দিন, আমরা নিচে যাই, আপনারা একটু পরে আসুন। রায়ান আহাতকে না দিয়ে জবাবে বলল, আহাদ এখানেই থাকুক ভাবি, আপনি যান নিচে, আমরা আসছি। রিমি আর রাগ করলো না, আহাতকে ছেড়েই চলে গেল। রায়ান উঠে নিশাতের কাছে গিয়ে দাঁড়ালো। নিশাতের উদ্দেশ্যে বলল, নাও এখন আহাদকে ধরো। নিশাত হাসি মুখে উঠে আহাতকে নিজের কোলে নিল। রায়ান পূর্ণ দৃষ্টির নিক্ষেপ করলো বউয়ের পানে। চোখে মুখে তার মুগ্ধতা ভর করল। নিচু হয়ে গালে কতবার ঠোঁট ছোঁয়ালো। স্বামীর কাছে নিশাত লজ্জা পেয়ে আওড়ালো। কি করছেন বাচ্চাটার সামনে? থামুন। রায়ান আলতো হেসে বলল, ও এখনো এসব বুঝে না, তাছাড়া ওরও তো শেখা দরকার, বলো এসব।
বলে আহাদের কাছে নিচু হয়ে বলল, বাপজান একটা চুমু খান তো আঙ্কেলকে। 1.5 বছরের সামান্য বড় বাচ্চাটা ফোকলা হেসে সত্যি রায়ানের গালে নিজের ছোট মুখটা ঠেসে ধরল। স্বামী আর বাচ্চাটার কাণ্ডে নিশাত খিলখিল করে হেসে উঠল। তা দেখে রায়ানের চক্ষু জোড়ালো, মুগ্ধ কণ্ঠে আওড়ালো, একদিন আমাদের এমন একটা হবে, একটা নয় দুটোই তাদের মায়ের কোলে থেকে বাবাকে এভাবে চুমু খাবে। সুন্দর না বউজান? স্বামীর কথা শুনে নিশাত মিহি হাসল। কখনো তো লোকটাকে দেখে মনে হয়নি যে বাচ্চা এত পছন্দ করে। তাছাড়া লোকটা সবসময় এত দুটো করে কেন? বললেই কি দুটো হয় নাকি? ভেবে বলল নিশাত। বাচ্চা তো এখনো আসেইনি, তাতেই এত পাগলামো আপনার? আসলে না জানি কি করবেন, আর সব সময় দুটো করেন কেন? যেন সত্যি আপনার টুইনস হবে, আর তা আপনি জেনে বসে আছেন। জানি তো, দেখো আমার টুইন্স হবে। স্বামীর এত কনফিডেন্ট দেখে উদ্গ্রীব হয়ে শুধালো, কি করে এত শিওর হলেন? প্রশ্ন শুনে রায়ান সূক্ষ্ম হেসে ঝুঁকে বইয়ের কানে কানে ফিসফিস করে আওড়ালো, কারণ আমার নিজের প্রতি আর নিজের জিনিসের প্রতি ভরসা আছে। নিশাত পুরোপুরি বুঝতে না পেরে আশ্চর্য আনমনে শুধিয়ে উঠল। নিজের জিনিস? রায়ানকে বউকে সাজায় নিমন্ত্রিত করতে স্বরে আরও একটু গাঢ়ত্ব মিশিয়ে আওড়ালো, তুমি যেটা ভাবছো তাই হানি। আমার যে জিনিস থেকে বাচ্চা দুটো আসবে তার কথাই বলেছি, যা তোমাকে কাল রাতেও ডোনেট করেছি। স্বামীর কথার মানে বুঝতে পেরে নিশাত খুক খুক করে কেসে উঠল। লজ্জায় কান দিয়ে যেন গরম ধোঁয়া নির্গত হলো। স্বামীর থেকে নজর হটিয়ে এদিক সেদিক তাকালো। তা দেখে রায়ানের হাসির মাত্রা প্রসারিত হলো। নিশাতকে দাঁড়াতে বলে নিজে বউয়ের সাথে ম্যাচিং করে অন্য পোশাক পরে নিল। সম্পূর্ণরূপে তৈরি হয়ে পুনরায় বউয়ের সামনে দাঁড়িয়ে শুধালো, আপনার স্বামীকে কেমন লাগছে চড়ুই পাখি? নিশাত চোখ কুচিয়ে তাকালো একান্ত পুরুষের পানে। সুদর্শন পুরুষের পানে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে আনমনে ভুল ঠিক মিলিয়ে দুটো লাইন গেয়ে উঠল, আমার সোনা বন্ধু রে, আমার প্রাণের স্বামী রে, কি সুন্দর বানাইয়া আল্লাহ পাঠাইছে আপনারে। বইয়ের থেকে এমন প্রশংসা পেয়ে রায়ান অভিভূত হয়ে বাচ্চাটা সহ একান্ত নারীটিকে নিজের বুকে জায়গা দিল। নিশাত উপলব্ধি করল রায়ানের হৃদস্পন্দন কত দ্রুত গতিতে ছুটে চলছে। যেন ওই হৃদস্পন্দনই বলে দিচ্ছে মানুষটা তাকে কতখানি ভালোবেসে ওই বুকে আগলে নিয়েছে। হয়তো এভাবেই আজীবন আগলে রাখবে ভেবে আলতো হাসল। রায়ান বধূর কেশের উপর ওষ্ঠ ছুঁয়ে গাঢ় স্বরে আওড়ালো, আমার বউ পাখিকে অসম্ভব সুন্দর লাগছে, আর তার প্রশংসা করার মতো কোনো ভাষা বা গান আমার জানা নেই। নিশাতের এর থেকে বেশি আর কি চাই? লোকটা ঠিকই বলেছিল, সবকিছু মুখে বলতে হয় না, কিছু কিছু জিনিস এমনিতেই বুঝে নিতে হয়। আবার কখনো কখনো উচ্চারিত বাক্যগুলোরও গভীরতা বুঝতে হয়, যা সে আজকাল একটু একটু উপলব্ধি করতে সক্ষম হচ্ছে। রায়ান বউকে বুক থেকে সরিয়ে তার একটা হাত নিজের হাতের আজলায় নিয়ে সম্মুখে অগ্রসর হতে হতে আওড়ালো, চলো নিচে যাই, সবাই আমাদের অপেক্ষায়। নিশাতকে নিয়ে নিচে আসতেই সবার দৃষ্টি এসে তাদের উপর উপনীত হলো। বার্থডে বয়কে স্ত্রীর হাত ধরে নিচে নামতে দেখে বন্ধুগণ সব চিয়ার আপ করে উঠল। সবার উৎফুল্লতা দেখে নিশাত লাজুক হাসল। রায়ান নিচে এসে সবার সাথে নতুন করে কথা বলল। একে একে সবাই এসে রায়ানকে উইশ করলো, আর রায়ানও শান্ত স্বরে ধন্যবাদ জ্ঞাপন করলো। নিশাত তখন ডিমির পাশে দাঁড়িয়ে। আরহান সাহেবের দুজন বন্ধু এসে রায়ানকে শুভেচ্ছা জানিয়ে শুধালেন, তা বৌমা কই রায়ান বেটা? রায়ান আশেপাশে তাকিয়ে বউকে রিমি ভাবির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল। পুনরায় হাতটা পাওড়াও করে লোক দুটোর সামনে স্থির হয়ে পরিচয় করিয়ে দিয়ে আওড়ালো, এই হলো আমার স্ত্রী আঙ্কেল, মিসেস নিশাত নেওয়াজ। নিশাত নয়ন উঁচিয়ে স্বামীর পানে তাকালো। অক্ষিকোণে জল জমলো। যে ছেলেটা একদিন গলা উঁচিয়ে বলেছিল তাকে স্ত্রী হিসেবে মানে না, সে ছেলেটাই সবার সামনে আজ তাকে নিজের স্ত্রী বলে পরিচয় করিয়ে দিচ্ছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? তার ছোট ছোট চাওয়াগুলো ছেলেটা এখন প্রতিনিয়ত পূরণ করে চলেছে। সেই লোক দুটোর কথা কর্ণগোচর হতেই ধ্যান ছুটে গেল নিশাতের। নম্রস্বরে সবার সাথে কুশল বিনিময় করল। এভাবেই সময় অতিক্রম হতেই কেক কাটার সময় উপনীত হলো। রায়ান মা বাবা নিজ স্ত্রীকে পাশে নিয়ে কেক কেটে সবাইকে একটু মুখে তুলে খাইয়ে দিল। পুনরায় সবাই গিফট দিয়ে এলোমেলো হয়ে গেল। খাওয়া দাওয়া শুরু হলো। তখনই তিন বন্ধু পুনরায় এসে দাঁড়ালো রায়ান আর নিশাতকে ঘিরে। রায়ান শুরুতেই চোখ রাঙিয়ে সাবধান করে দিল যাতে তার বউয়ের সামনে কিছু উল্টোপাল্টা না বলে। সেসব কথাই কি তিনজন পাত্তা দিল?
তিনজন রায়ানের সামনে একটা বক্স এগিয়ে ধরে একই সাথে আওড়ালো, সারপ্রাইজ দোস্ত। বক্সে কি আছে জানে না, তবে পুনরায় তিনজনকে একত্রে বলতে দেখে হতাশ শ্বাস ফেলল। বক্সটা হাতে নিয়ে বলল, এভাবে সবার একসাথে বলার কি আছে? আলাদা আলাদা বলতে পারিস না? সেই সব কথা বাদ দিয়ে বক্স খুলে দেখ আগে গিফট পছন্দ হয় কি না। তৎক্ষণাৎ আকাশের কথা শুনে রায়ান বক্সটা খুলতেই বড় বড় চোখ করে তাকালো বন্ধুদের পানে। সবগুলোর মুখে হাসি লেগে আছে। রায়ান ঠোঁট বাঁকিয়ে নিরেট স্বরে উচ্চারণ করলো, হানিমুন টিকিট? হ্যাঁ জানি, এখন দেশের বাইরে যেতে পারবি না, তাই দেশের মধ্যেই আয়োজন করে দিলাম। পছন্দ হয়েছে? এতক্ষণে বন্ধুদের কাণ্ড দেখে পাশে নীরব হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটা স্বামীর মুখে হানিমুন শব্দটা শুনে লজ্জা পেল। লজ্জায় স্বামীর কাজ ঘেঁষে দাঁড়ালো। ইস, লোকটার বন্ধুদের এমন গিফটই দিতে হলো। রায়ান বউয়ের ভাবগতি বুঝেও কিছু বলল না। বন্ধুদের পানে তাকিয়ে পুনরায় বলল, কিন্তু আমার এখন অনেক কাজ। কাজের কথা শুনে তিন বন্ধুই বোধহয় বিরক্ত হলো। পুনরায় একই সাথে বলে উঠল, সেসব আঙ্কেল ম্যানেজ করে নিবে। এমন কথা তিনজন একসাথে বলাতে নিজেরাই একে অপরের পানে তাকালো। নিশাদেদের কাণ্ডে লজ্জার মাঝেও ফিক করে হেসে উঠল। তিনজন নিজেদের সামনে নিল। আকাশ বলে উঠল, এইসব কাজ নিয়ে ভাবিস না, আঙ্কেল তোকে ছুটি অ্যারেঞ্জ করে দিবে। তুই আপাতত নিজেদের দিকে ফোকাস কর। রায়ান আর চোখে একবার বইয়ের পানে তাকিয়ে কিছু ভাবল, পরক্ষণে বন্ধুদের পানে তাকিয়ে সহমত জানিয়ে প্রত্যুত্তরে জানালো, ঠিক আছে, কালই যাচ্ছি। ধন্যবাদ তোদের। বন্ধু জবাব পেয়ে তিনজন খুশি হলো। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে যে যার বাড়ির পথে রওনা হলো। সবাই যেতেই রায়ান ও টুকটাক সেরে বউকে নিয়ে রুমে ফিরে এলো। প্রথমেই নির্দেশ দিল। ফ্রেশ হয়ে আসো আগে। নির্দেশ পালন করতে নিশাত নিজের পোশাক নিয়ে দ্রুত ছুটল ওয়াশরুমে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসতেই রায়ান নিজেও ফ্রেশ হয়ে এলো। দরজা আটকে লাইট অফ করে দিয়ে নিশাতকে নিয়ে বিছানায় শরীর এলিয়ে দিয়ে, কাল রাতে এমনিতেই ঘুম হয়নি, তারপর আজ দিনভর কাজ, আবার বাড়িতে এমন একটা অনুষ্ঠান, সব মিলিয়ে রায়ান যেন বড্ড ক্লান্ত। বউয়ের সান্নিধ্য পেয়ে রায়ান সেই ক্লান্তি দূর করতে চাইল। তাই তো নিশাতকে বিছানায় শুয়ে দিয়ে নিচে তার উপর ভর ছেড়ে দিল। গলায় মুখ গুজিয়ে জোরে জোরে শ্বাস টানল, যেন মেয়েলি ঘ্রাণটা নিজের মাঝে শুষে নিতে চায়। স্বামীর নিকটস্থতায় নিশাতের শরীর দুলে উঠল। রায়ান বুঝতে পেরে হাসকি স্বরে বলল, ভয় নেই পাখি, আজ আর কিছু করছি না। ঘুমাও এখন, আমাদের রেস্ট প্রয়োজন। হানিমুনে যাচ্ছি বলে কথা, এখন ঘুমিয়ে শরীরে এনার্জি তৈরি করো হানি, না হলে স্বামীকে সামলাতে হিমশিম খেয়ে যাবে। নিশাত যেমন স্বস্তির শ্বাস ফেলল, তেমন লজ্জায় নিজের বাক হারালো। নিশ্চুপে পড়ে রইল স্বামীর বাহুবন্ধনের নিচে। একটা সময় পর দুজনে গভীর নিদ্রায় তলিয়ে গেল। সকাল সকাল উঠেই আগে দুজন তৈরি হয়ে নিল। সকাল 10টায় তাদের ফ্লাইট। তিন বন্ধু মিলে কক্সবাজারে যাওয়ার টিকিট কেটে রেখেছে। পুরো 5 দিনের হানিমুন প্যাকেজ। কক্সবাজারেরই সবচেয়ে দামি 5 তারকা হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই সব কিছু সম্পর্কেই রায়ান অবগত, তাই তো বউকে তাড়া দিয়েছে দ্রুত করার। রায়ান নিজেদের ব্যাগপত্র গুছিয়ে বউয়ের হাত ধরে সোজা নিচে চলে এলো। ছেলে আর ছেলে বউকে দেখতে পেয়ে রিমি বেগম দ্রুত খাবার বেড়ে দিলেন। আয়ান যাবে তাদের এয়ারপোর্ট অবধি পৌঁছে দিতে, তাই সেও খেতে বসলো। খাওয়া শেষ হওয়া পর্যন্ত রিমি বেগম পুত্রবধূকে শখানেক নির্দেশনা দিলেন। রায়ান ব্যাগ ডিকিতে তুলে রেখে নিজেই বসলো ড্রাইভিং সিটে। আয়ান গিয়ে ব্যাক সিটে গিয়ে বসলো, যাতে ভাবি তার ভাইয়ের পাশে বসতে পারে। নিশাত দুই শাশুড়িকে বিদায় জানাতে গেলেই রিমি বেগম পুনরায় বলে উঠলেন, সাবধানে থাকবে, পানি থেকে দূরে থাকবে, আর রায়ান যা বলবে শুনে চলবে। সুস্থ মতো ফিরে এসো দুটোতে। নিশাত মাথা নেড়ে সম্মতি জানিয়ে বিদায় দিয়ে গাড়ির ফ্রন্ট সিটে রায়ানের পাশে বসে পড়ল। নিশাত উঠতে রায়ান গাড়ি ছাড়ল। রাস্তায় জ্যাম থাকায় এয়ারপোর্ট অবধি আসতে আসতে ভালোই সময় লাগলো, তবে সময়ের আগেই পৌঁছালো। আয়ান ভাই ভাবিকে বিদায় জানিয়ে পুনরায় বাড়ির পথে ছুটল, আর রায়ান বইয়ের হাত ধরে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করলো। নিশাতের একটু ভয় লাগলো। এই প্রথমবারের মতো প্লেনে চড়বে বলে কথা। মনে মনে বুঝে পেল না সামান্য একটু পথ যেতে প্লেনে চড়ার কি আছে, বাসে বা গাড়িতে গেলেই তো হতো। আবার নিজের মনেই যেন জবাব দিয়ে দেয়, 3 বন্ধু মিলে আয়োজন করেছে, তাতে এতটুকু তো করতোই। টাকা থাকলে যা হয়। রায়ান বোধহয় বইয়ের ভয় বুঝলো, তাই তো বইয়ের ভয় প্রশমিত করতে তার একটা হাত শক্ত করে ধরে বর্ষা দিল। স্বামীর রাস্তা পেয়ে যেন নিশাতের ভয় সত্যিই কমলো। স্বামীর হাত ধরে প্লেনে চড়ল।
রায়ান বউকে পাশে বসিয়ে নিজেই সিট বেল্ট বেঁধে দিল। সময় মতো প্লেন ছাড়তেই নিশাতের শুরুতে একটু খারাপ লাগলেও আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। চোখের পলকে তারা যেন ঢাকা থেকে কক্সবাজারে এসে উপনীত হলো। প্লেন থেকে নেমে রায়ান একটা ট্যাক্সি ভাড়া করে সেখান থেকে ঠিক করে রাখা হোটেল পর্যন্ত এলো। রিসিপশনিস্টের থেকে কথা বলে চাবি নিয়ে নিজেদের বরাদ্দকৃত রুমের দিকে অগ্রসর হলো। নিশাত রুমে প্রবেশ করতে আগে সব খুঁটে খুঁটে দেখতে শুরু করলো। দৌড়ে আগে ব্যালকনিতে গেল। এখানকার ভিউ দেখে মুগ্ধ হলো। এই ব্যালকনি থেকে সমুদ্র খুব সুন্দর করে দেখা যাচ্ছে। সমুদ্র পাড়ের বাতাস এসে গায়ে মেখে দিয়ে যাচ্ছে। দুপুর বিধায় মানুষ একটু কম, হয়তো বিকেল হতেই মানুষের আনাগোনা বেড়ে যাবে বহুগুণ। রায়ান ভেতর থেকে বউকে ডেকে উঠল। নিশাত, আগে ফ্রেশ হয়ে রেস্ট নাও, পরে সব দেখো, রুমে আসো। স্বামীর ডাক পেয়ে নিশাত ভেতরে এলো। বড়সড় একটা রুম, তার ভেতরে বড় একটা বেড রাখা, সাদা বিছানা চাদরে মুড়ে রাখা। নরম বেড দেখতে সমস্ত ক্লান্তি এসে যেন জড়ো হলো নিশাতের শরীরে। ধপ করে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। রায়ান তা দেখেই আওড়ালো। বলেছি না ফ্রেশ হয়ে আসো, তারপর ঘুমাও। নিশাত মানল না, মিনমিন করে বলল। আগে ঘুমাই প্লিজ, পরে ফ্রেশ হয়ে নিব। রায়ান আর বাদ সাধল না, নিজে ফ্রেশ হয়ে এসে নিজের শরীরটাও বিছানায় এলিয়ে দিল। মাথা হেলিয়ে বউয়ের পানে তাকিয়ে শুধালো। পছন্দ হয়েছে? নিশাত জবাবে এগিয়ে বরের কাছ ঘেঁষে ঘুমালো। এক হাত বাড়িয়ে স্বামীকে জড়িয়ে ধরল। চোখ বুজে থেকে উচ্চারণ করল। আপনি পাশে থাকলে সবই সুন্দর হবে আমার। বউয়ের জবাবে মিষ্টি হাসল রায়ান। ভালো করে বউকে বুকে জায়গা দিয়ে নিজেও চোখ বুঝল। এখন ঘুমিয়ে নিক, বিকেলে না হয় বউকে নিয়ে ঘুরতে বের হবে। ঘুম থেকে দুজন দুপুর গড়িয়ে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সেই যে ঘুরতে বেরিয়েছে, এখনও তারা সাগর পাড়ে বিচে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস গায়ে মাখতে ব্যস্ত। নিশাত ঘুরতে এসে যেন একটা বাচ্চাতে পরিণত হয়েছে। বাবা সুস্থ থাকতে তখন ঘোরা হয়েছে, তারপর তো আর এক মুহূর্তের জন্য কোথাও যায়নি। এতদিন পর ঘুরতে এসে তাই ভীষণ খুশি মেয়েটা। রায়ান ও বউয়ের সমস্ত ইচ্ছে পূরণ করতে তৎপর। অনেক জায়গা ঘুরিয়ে দেখিয়েছে। গম্ভীর ছেলেটা মুখ ফুটে বউকে এখানে আসার অভিজ্ঞতা শেয়ার করেছে। সব কিছু সম্পর্কে ধারণা দিয়েছে। বউ যা খেতে চেয়েছে সব খাইয়েছে, শুধু মেয়েটাকে পানিতে নামতে দেয়নি। এই নিয়ে নিশাতের কোনো অভিযোগও নেই। রাত অনেক হয়েছে বিধায় নিশাতকে নিয়ে পুনরায় একটা রেস্টুরেন্টে গিয়ে এখানকার বিখ্যাত খাবারগুলো খেয়ে রাতের ডিনার সেরে হোটেলের দিকে অগ্রসর হলো। রুমে এসে নিশাত ব্যালকনিতে চলে এলো। তার দেখা দেখি রায়ান এলো। নিশাত মুগ্ধ দৃষ্টিতে তাকালো বাইরে। আবছা আলো, এখন অনেক মানুষের আনাগোনা স্পষ্ট দেখা যাচ্ছে। রাত হওয়াতে শীতল বাতাস বইছে। সেই বাতাসে নিশাতের সম্মুখের চুলগুলো হালকা দোদুল্যমান। রায়ান এসে বউকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ ঠেকালো। কাঁধ থেকে চুল সরিয়ে ছোট ছোট চুমু খেলো। বিনিময়ে নিশাত স্বামীর বুকে পিঠ ঠেকিয়ে নিজের ভর ছেড়ে দিল, আর রায়ানও তাকে আগলে নিল সযত্নে। রায়ানও দৃষ্টির সম্মুখে নিক্ষেপ করে শুধালো। আমার বউ খুশি তো এখানে এসে? নিশাত আলতো হেসে নিজেও শুধালো। আপনার কি মনে হয়? প্রশ্ন শুনে রায়ান মজার স্বরে প্রত্যুত্তরে বলল। এতক্ষণের কথা বলতে পারছি না, তবে শিওর এখন স্বামীর আদর পেয়ে আমার বউ খুশি হয়ে যাবে। স্বামীর মজা বুঝতে পেরে নিশাত শুধু হেসে বলল। আমাকে লজ্জা দেওয়া বন্ধ করুন ডাক্তার। রায়ান হঠাৎ আবদার করে বলে উঠল। স্বামীকে এসব স্যার, ডাক্তারবাবু এসব নামে ডাকা বন্ধ করো পাখি। এসব তো সবাই ডাকে, তুমি অন্য কিছু ট্রাই করো। নিশাত বুঝতে পেরেও আবুজের মতো শুধালো। তাহলে কি বলে ডাকবো? রায়ান হালকা নিচু হয়ে নিশাতের কাঁধে আলতো নাক ঘষে আওড়ালো। স্বামীর নাম ধরে ডাকতে পারো, নয়তো আরো সুন্দর সুন্দর নাম যেমন হানি, সুইট হার্ট, জানো, এসব বলেও তো ডাকতে পারো। নিশাত পুনরায় আলতো হেসে বলল। কিন্তু আমার লজ্জা লাগে। তোমাকে বলেছি না লজ্জাকে দূরে রাখো, আর এখন স্বামীকে তুমি বলেও ডাকতে শেখো। কি বলেছি মনে থাকবে তো? স্বামীর বাক্য শুনে ছোট করে জবাব দিল। কিন্তু সময় লাগবে। রায়ান গাঢ় স্বরে বউকে ডেকে উঠল। হানি। সাড়া পেয়ে ছোট করে আওড়ালো। হানিমুনে এসেছি, তাহলে রাতটাকে একটু স্পেশাল করে তুলতে হয় বলো। নিশাত ভাবল আজও রাতটাও বোধহয় স্বামীর উন্মাদনায় কেটে যাবে। লজ্জা এসে আঁকড়ে ধরল তাকে, কোনো মতে উচ্চারণ করলো। কিভাবে? রায়ান বোধহয় বউয়ের স্বর শুনে বুঝল তার বউ কি ভাবতে ব্যস্ত। হেসে বউয়ের ভুল ভাঙতে তাকে ছেড়ে দিয়ে ব্যালকনিতে রাখা একটা লম্বা আরাম কেদারায় গিয়ে শরীরখানা এলিয়ে দিল। নিশাত তার পানে তাকিয়ে আছে দেখে চোখের ইশারায় কাছে ডাকলো। নিশাত কাছে যেতেই তাকে টেনে নিয়ে নিজের কোলের উপরে পিঠ ঠেকিয়ে বসালো।
এতেও বাইরের দৃশ্য দেখতে অসুবিধা হলো না। রায়ান শক্ত করে নিজের বুকের সাথে মেয়েটাকে আঁকড়ে ধরে আবেশিত কণ্ঠে আওড়ালো। এভাবে যতক্ষণ খুশি বসে বাইরের দৃশ্য অবলোকন করো। যখন বিরক্ত হয়ে চোখে ঘুম ধরা দেবে তখন এই বুকে নিজের বিছানা করে নিয়েন। চলবে না এতে? নিশাতের খুশিতে মনটা প্রজাপতির মতো উঠতে শুরু করলো। মাথা বাঁকিয়ে স্বামীর নয়নে নয়ন মিলিয়ে উচ্ছ্বসিত স্বরে আওড়ালো। চলবে মানে দৌড়াবে। বলে এক টুকরো হাসলো। সেই হাসিতে মোহিত হয়ে রায়ান সেভাবেই বইয়ের ঠোঁট দুটোর উপর নিজের রাজত্ব কায়েম করলো। কিছু মুহূর্ত পর ছেড়ে দিয়ে বলল। এখন বাইরে ফোকাস করো। নিশাত তাই করল। কত রাত পর্যন্ত স্বামীর বুকে কাটিয়ে স্নিগ্ধ বাতাস গায়ে মাখিয়ে বাইরের দৃশ্য অবলোকন করেছে তা বোধহয় মেয়েটা নিজেও জানে না। যখন চোখে ঘুম এসে ধরা দিল তখন ঘুরে বসে সেই স্বামীর বুকে নিজের বিছানা করে নিল। সেখানেই চোখ বুজে গভীর ঘুমিয়ে তলিয়ে গেল। বউ ঘুমিয়েছে বুঝতে পেরে রায়ান তাকে কোলে নিয়ে উঠে রুমে এলো। মেয়েটাকে বিছানায় সুন্দর করে শুয়ে দিয়ে নিজেও তার উপর নিজের ভর ছেড়ে দিয়ে চোখ বুঝল। বউয়ের সান্নিধ্যে কিছু মুহূর্তের মাঝে চোখে ঘুম ধরা দিতেই নিজেও গভীর তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। দেখতে দেখতে রাত পেরিয়ে একটা দিনও পেরিয়ে গেছে। আজও বিকেলে অনেকটা জায়গা ঘুরিয়ে এনেছে নিশাতকে রায়ান। তবে সন্ধ্যা হতেই ফিরে এসেছে রুমে। এত দ্রুত আসায় নিশাত শুধিয়েছিল, আজ কেন দ্রুত আসলো, আর কি ঘুরবে না? রায়ান এক বাক্যে বলে দিয়েছে না। নিশাতের একটু খারাপ লাগলে আর প্রশ্নবিদ্ধ করেনি রায়ানকে। একটু আগে নিচ থেকে খেয়ে এসেছে। নিশাতকে রুমে রেখে আবার রায়ান কোথাও একটা গিয়েছে, আর নিশাত বসে আছে বিছানায়, ফোনে কিছু দেখতে ব্যস্ত। কিছুক্ষণ পর ফিরে এলো রায়ান। নিজেই লাগেজ থেকে খুঁজে একটা শাড়ি নিয়ে নিশাতের সামনে দাঁড়ালো। কণ্ঠ খাদে নামিয়ে ডেকে বলল। পাখি, এই শাড়িটা পরে আসো। বাক্যশ্রবণ করে নিশাত ভ্রুকুটি করে তাকালো রায়ানের পানে। ফোনে তাকিয়ে দেখলো রাত প্রায় 10টা বাজে। এত রাতে এখন শাড়ি পরবে কেন? বুঝতে না পেরে শুধালো। এত রাতে শাড়ি কেন পরবো? বের হব আমরা, যা বলেছি তাই করো, দ্রুত। নির্দেশ শুনে আর প্রশ্ন করলো না। উঠে স্বামীর হাত থেকে শাড়িটা নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যাবে। রায়ান বাধা দিয়ে শুধালো। একা শাড়ি পরতে পারো? এই পর্যায়ে নিশাতের মুখটা ভোঁতা হয়ে গেল। মুখ ভোঁতা করে মাথা দুপাশে নাড়িয়ে না বোঝালো। নিশাতকে অমন মুখ বানাতে দেখে কাছে এগিয়ে পুনরায় শাড়িটি নিজের হাতে নিয়ে বলল। যাও, পেটিকোট আর ব্লাউজ পরে আসো। আজ তোমার স্বামী তোমাকে সাহায্য করবে। খবরদার যদি এতে লজ্জা পেয়েছো তো। সবই ঠিক আছে, কিন্তু শেষে এসে এমন ধমকি কেন দিতে হবে? লজ্জাটাও ঠিকমতো দিতে দেয় না খাটাস লোকটা, ভেবে মুখ ভেঙিয়ে চলে গেল ওয়াশরুমে। পেটিকোট ব্লাউজ পরে শরীরে একটা ওড়না জড়িয়ে বাইরে এলো। স্বামী লজ্জা পেতে বারণ করলো, লজ্জায় চোখ নামিয়ে রাখলো। সামনে এসে দাঁড়াতেই রায় নিজের হাতে শরীরে জড়ানো ওড়নাটা সরিয়ে দিয়ে শাড়ি গুজে দিল কোমরে। স্বামীর হাতের স্পর্শ পেয়ে থেকে থেকে কেঁপে কেঁপে উঠল নিশাত। বইয়ের উন্মুক্ত কোমর দেখে রায়ানের গলা শুকিয়ে এলো। পুরুষ মন যেন প্রলুব্ধ হলো। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে মেয়েটাকে না জ্বালিয়ে শাড়িটা পরিয়ে দিল। সে নিজে অতটা পারদর্শী নয়, তাই একটু সময় লাগলো বটে। শাড়ি পরা শেষ হতেই দুজনেই স্বস্তির শ্বাস ফেলল। রায়ান পুনরায় বায়না করলো, ওই লম্বা কেশরাশি যেন আজ ছেড়ে এলিয়ে দেয় পেটময়। স্বামীর ইচ্ছার অবমাননা করে নেই নিশাত। স্বামীর ইচ্ছে মতো তৈরি হয়ে স্বামীর সম্মুখে দাঁড়াতে রায়ান মুগ্ধ হয়ে ঝুঁকে বইয়ের কপালে ওষ্ঠ ছোঁয়াল। নিশাত তার চোখ বুজে উপলব্ধি করল। রায়ান বইয়ের হাত ধরে রুম থেকে বেরিয়ে নিচে নেমে এলো। তারপর সোজা চলে এলো বিচে। এত রাতে এখানে নিয়ে আসায় নিশাত অবাক হলো। স্বামীর পানে তাকাতেই দেখলো স্বামীও তার পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছে। এভাবে কতক্ষণ তাকিয়ে রইল একে অপরের দিকে। নিশাত পুনরায় আশেপাশে তাকিয়ে আরো অবাক হলো। কাল তো রাতেও ভালোই মানুষজন দেখেছিল, এত রাতও তো এখনো হয়নি যে মানুষ থাকবে না। তাহলে এই বীজ খালি কেন? তার ভাবনার মাঝে তাকে আরেকটু আশ্চর্য করে দিতে রায় তার সামনে গিয়ে এক হাঁটু ভেঙে বসে পড়ল নিচে। নিশাত স্বামীর কাণ্ড বুঝেই কিছু বলল না। কিছু বলতে যাবে তার পূর্বে রায়ানের হিমশীতল কণ্ঠস্বর ভেসে এলো। এই আলো আধারিয়া রাতে শীতল বাতাসে গা ভাসিয়ে নির্জন সমুদ্র পাড়ের পথ চলতে আমাকে আপনার সঙ্গী করবেন বউজান? নিশাত বাগরুদ্ধ হয়ে শুধু তাকিয়ে রইল স্বামীর পানে। লোকটাকে সেদিন ভোর রাতে বলেছিল সে সমুদ্র পাড়ে স্বামীর পায়ে পা মিলিয়ে পথ চলতে চায়। লোকটা তা মনে রেখে আয়োজন করেছে বুঝি। খুশিতে চোখ দুটো ভরে উঠল। এই মেয়ে এমন কেঁদে ফেলবে বুঝতে পেরে রায়ান মজা করে বলে উঠল। কিছু তো বলুন চড়ুই পাখি, এভাবে থাকতে আপনার স্বামীর পা ব্যথা করছে তো। নিশাত শুনে হেসে ফেলল। নিজেও মজা করে বলল। সঙ্গী তো করবো, তবে পাশে হাঁটতে নয়, আপনার কোলে চড়তে চাই। রাজি?
রায়ান বাক্যহীন উঠে বউকে এক হাতে পেঁচিয়ে কোলে তুলে নিল। নিশাত তৎক্ষণাৎ স্বামীর গলা দুহাতে আঁকড়ে ধরল। নিশাত নামানোর আর্জি জানালো না। মুখে গিয়ে স্বামীর কণ্ঠে একটা চুমু খেয়ে শুধালো। এখানে আজ কোনো মানুষ নেই কেন? কারণ আপনার স্বামী অনেকগুলো টাকার বিনিময়ে কিছু সময়ের জন্য এই জায়গাটা নিজের অর্ধাঙ্গিনীর জন্য হায়ার করেছে, বুঝেছেন? নিশাত অবাক নেত্রে তাকালো স্বামীর পানে। এমন পাগলামি কেউ করে? আর এসব কর্তৃপক্ষ মেনে নিল বুঝি? রায়ানকে শুধাতেই রায়ান বুঝিয়ে বলল, এত রাতে এমনিতেই মানুষ খুব একটা থাকে না, তাই ম্যানেজ করতে খুব একটা অসুবিধা হয়নি। শুধু অনেকগুলো টাকা গিয়েছে। হে যা, টাকার বিনিময় হলেও সে চেয়েছে তার বউ একাকী তার সাথে এই সময়টা উপভোগ করুক, তাই এত আয়োজন। খুব বেশি কিছু নয়, তবুও যেন অনেক কিছু। অনেকটা পথ হেঁটে আসার পর স্বামীর কষ্ট হচ্ছে ভেবে নিশাত নামিয়ে দিতে বলল। রায়ানও নামিয়ে দিল। নিশাত নিজের পায়ের জুতা খুলে রেখে দিল। রায়ানকেও বাধ্য করলো খুলতে। তারপর স্বামীর একটা হাত নিজের দুহাতে পেঁচিয়ে নিয়ে সম্মুখে পা বাড়ালো। সময়টা এখন পূর্ণিমা নয়, তবে খুব শীঘ্রই আগত বোধ হয়, তাই ধরনী এখন ভালোই আলোকময়। আকাশে বড় একটা অর্ধপূর্ণ গোলাকার চাঁদ ভেসে বেড়াচ্ছে, আর তার সঙ্গী হিসেবে একদল তারকার ভিড় জমে আছে। চন্দ্রের আলো পড়ে সমুদ্রের পানি যেন টলমল করছে। বাতাসের তাড়নায় পানিতে মৃদু স্রোত বয়ে চলেছে। মাঝে মধ্যে ঢেউ এসে পাড়ে আষ্টে পড়ছে। খালি পায়ের নিচে ঠান্ডা বালির স্পর্শ যেন শরীরে শিহরিত করে তুলছে। শীতল নির্মল বাতাসে নিশাতের শাড়ির আঁচল আর খোলা চুলগুলো দুলে বেড়াচ্ছে। সেই সাথে রায়ানের উপরের দিকে দুটো বোতাম খোলা জামাটা ফুলে ফেঁপে উঠছে। নীরবতায় যেন সমুদ্রের কলকল ধ্বনি সুরের মতো নিশাতের মনে গেঁথে যাচ্ছে। এই সুন্দর মুহূর্তগুলো আরও উপভোগ করতে নিশাত রায়ানকে নিয়ে নিচে বালির উপর বসে পড়ল। স্বামীর বুকে পিঠ ঠেকিয়ে বসে চোখ বুজে সময়টাকে উপলব্ধি করার চেষ্টা করল। আর তার স্বামী চান চোখ নিবিষ্ট রাখল তার একান্ত নারীতে। রায়ান অকস্মাৎ ওখানে শুয়ে পড়ে নিশাতকে টেনে তার বুকের উপর শুয়ে দিল। নিশাত চোখ মেলে উপরে তাকাতেই চোখে মুগ্ধতা ফুটে উঠল। অর্ধ জ্যোৎস্নাশোভিত রাতের আকাশের গায়ে ভিড় করা তারকারাজি দেখে মনে হলো এক একটা শুভ্র ফুল, যারা তাদের ঔজ্জ্বল্যতা দিয়ে ভরিয়ে তুলছে ধরণী। নিশাতের কাছে এসব কিছু স্বপ্নের মতো মনে হলো। খুশিতে উল্টো ঘুরে স্বামীর দুগালে দুহাত রেখে নিজ ইচ্ছায় স্বামীর ঠোঁটে নিজের ওষ্ঠ স্পর্শ করালো। রায়ান তখন মাথার নিচে দুহাত রেখে স্ত্রীর কাণ্ড দেখতে ব্যস্ত। নিশাত খুশি হয়ে উচ্ছ্বসিত স্বরে আওড়ালো। ধন্যবাদ আপনাকে রায়ান, আমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। প্রথমবার বউয়ের মুখে নিজের নাম শ্রবণ করে রায়ানের হৃদয় যেন শীতল হলো, কিন্তু হাত বাড়িয়ে বউকে ধরল না। শুধু স্বরে মুগ্ধতা মিশিয়ে কিছুটা মজার স্বরে বলল, যদি খুশি হয়ে থাকেন তাহলে স্বামীকে একটু দীর্ঘ চুমু খান তো মিসেস। নিশাত লজ্জা পেয়ে দূরে সরে গেল না, বরং স্বামীকে আশকারা দিতে পুনরায় নিজের ওষ্ঠপুট দিয়ে স্বামীর ওষ্ঠপুট আঁকড়ে ধরল। রায়ান ভাবেনি মেয়েটা এমন করবে, তবে ভালো লাগলো। বউ তার ইচ্ছে পূরণ করেছে দেখে। মেয়েটা ঠিকমতো নিজের কার্য সম্পাদন করতে পারছে না দেখে নিজের হাত দিয়ে বউকে আঁকড়ে ধরে নিজের সহায়তা করলো। কিছু সময় অতিক্রম হতেই রায়ান অশান্ত হয়ে হাতের আনাগোনা বৃদ্ধি করলো বউয়ের শাড়ির ফাঁক গলিয়ে। মেয়েটাকে ঘুরিয়ে নিচে শুয়ে দিয়ে আরও গভীর আশ্লেষে ডুব দিল বউয়ের মাঝে। স্বামীর মন বুঝতে পেরে নিশাত কোনো মতে নিজেকে ছাড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, নিজেকে সামলান প্লিজ, এটা একটা খোলা বীজ। রায়ান যেন ঘোর থেকে বের হলো। নিশাতের উপর থেকে সরে পাশে চিত্রে শুয়ে চক্ষু নিবিষ্ট রাখলো আকাশে। নিশাত তখনও জোরে জোরে শ্বাস ফেলতে ব্যস্ত। রায়ান হঠাৎ ডেকে উঠল, চড়ুই পাখি। হুম। বইয়ের জোরালো শব্দের সাড়া পেয়ে রায়ান সেভাবে অকস্মাৎ শোধালো, তুমি আমার সাথে হ্যাপি তো? শুরুতে তোমার সাথে যে দুর্ব্যবহার করেছিলাম তার জন্য অভিযোগ পুষে রাখুনি তো মন কুঠুরিরে? এমন মুহূর্তে এসব প্রশ্ন নিশাতের খুব একটা ভালো লাগলো না, তবুও প্রত্যুত্তর স্বরূপ আওড়ালো, যদি সত্যি জানতে চান তাহলে বলবো তখন খুব কষ্ট হতো, এখনো মনে পড়লে কষ্ট হয়। তবে আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ আপনার পরিস্থিতি তখন বুঝতে পেরেছিলাম। অভিযোগ ছিল নিজের ভাগ্যের প্রতি, কিন্তু এখন তাও শেষ হয়ে গেছে। আপনাকে যে নিজের করে পেয়ে গেছি তাই। এত লম্বা জবাব পেয়ে রায়ানের ভাবগতি ঠিক ঠাওর করা গেল না, তবে নিশাত থামতেই সে আওড়ালো, কিন্তু তোমাকে পেয়ে আমি ভীষণ খুশি নিশাত। আমার না তো ভাগ্যের প্রতি আর না তো আব্বুর প্রতি কারো উপরই কোনো অভিযোগ নেই। আমি আল্লাহকে শুকরিয়া জানাই তোমাকে আমার জীবনে এনে দেওয়ার জন্য। আমি সত্যিই খুশি।
নিশাতের মনে উচ্চাটন শুরু হলো। স্বামীর থেকে এমন স্বীকারোক্তি পেয়ে তার আর প্রয়োজন নেই লোকটার মুখ থেকে ভালোবাসি শুনতে। ভালোবাসি শব্দটা থেকেও তো আজ বেশি কিছু বলে ফেলেছে লোকটা। পানিতে পরিপূর্ণ আঁখি দুটো থেকে পানি ঝরতে দিল না। সন্তর্পণে নিজের মাথা ঠেকালো স্বামীর বুকে। স্বামীর তীব্র বেগে ছুটে চলা হৃদ স্পন্দনের শব্দ শুনতে পেল। শুধু জানতে চাইল, আমার মতো কালো মেয়েকে পেয়ে আপনার খারাপ লাগে না? আল্লাহর কাছে আরজি জানাই, যদি পুনরায় আমার জন্ম হয় তাহলে এই কালো মেয়েটাকেই যেন আমার স্ত্রী রূপে পাঠায়। নিশাত আর একটা বাক্য আওড়ালো না। সে তার জবাব পেয়ে গেছে। শুধু চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অনেকটা সময় পর রায়ান পুনরায় ডেকে উঠল। পাখি, হুম। চলুন এখন ফিরে যাই। আপনার স্বামীর এখন আপনাকে বড্ড প্রয়োজন। ওই স্বরের সাথে মিশে থাকা তাকে একান্ত করে পাওয়ার আকাঙ্ক্ষা ঠিক বুঝতে সক্ষম হলো নিশাত। স্বামীর বুক থেকে উঠে দাঁড়ালো, ছোট করে উচ্চারণ করলো, চলুন যাওয়া যাক। রায়ানও উঠে পড়ল। পরনের পোশাকটা ছেড়ে বউকে নিয়ে হাঁটতে শুরু করলো। কিছু দূর আসার পর নিশাত থেমে গিয়ে বাচ্চাদের মতো মুখ উল্টে বলল, আমার পা ব্যথা করছে ডাক্তার। রায়ান আলতো হেসে বউকে কোলে তুলতে যাবে। নিশাত বাধা প্রদান করলো। রায়ান ভুরু কুঁচকে প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করতে নিশাত মুস্কি হেসে বলে উঠল, আপনার কাঁধে চড়তে চাই আমি। রায়ান তাই মেনে নিল। নিশাত পিছ থেকে স্বামীর গলা জড়িয়ে ধরে নিচের দুপা দিয়ে তার কোমর পেঁচিয়ে ধরল। রায়ান তার হাত বাড়িয়ে যতটুকু পারল পেছন দিয়ে বউকে আগলে রাখার চেষ্টা করল। সম্মুখে অগ্রসর হতে হতে ঠোঁট বাঁকিয়ে আওড়ালো, এভাবে কেউ দেখলে তো বাচ্চা বলবে তোমাকে হানি। নিশাত গর্বের সহিত শব্দ করে হেসে বলল, আমি তো বাচ্চাই, আপনার মতো বুড়ো নাকি? বুড়ো কথাটা শুনে রায়ান স্বরটাকে একটু গম্ভীর করে আওড়ালো, তোমার স্বামী বুড়ো না টকবকে যুবক তা আজ রাতেই বুঝবে শোনা, আমাকে মুখে বলে দিতে হবে না। প্রত্যুত্তরে নিশাত শুধু লাজুক হাসল। তারা যখন মজা খুনসুটির মাঝে অনেকটা কাছাকাছি চলে এলো তখন তাদের পা স্থির করে দিতে একটা পুরুষালী বিশ্রী বাক্য ভেসে এলো, এই যে মামনি, এভাবে আমার কাঁধে একটু চড়ো না, দেখবে আরো বেশি মজা পাবে। রায়ান বাক্য শুনে রাগে চোখে পাশে তাকিয়ে দেখলো একটা ছেলে তাদের পাশে, হয়তো স্থানীয় হবে। নেশা করে ঘুরে বেড়াচ্ছে বোধহয়। এতগুলো টাকা দেওয়ার পরেও এখানে কাউকে আসতে দেখে মাথা গরম হয়ে গেল। তার উপর তার বউকে নিয়ে এমন বিশ্রী বাক্য। রাগ হলো এই মুহূর্তে বউয়ের সামনে ঝামেলা করতে চাইল না। তাই শান্ত থাকার চেষ্টা করে লোকটার উদ্দেশ্যে গম্ভীর স্বরে আওড়ালো, ও আমার স্ত্রী ভাই, ভদ্রভাবে কথা বলুন মিস্টার, মুখের ভাষা সংযত করে চলুন। নেশায় আসক্ত মানুষ কি আর এসব মানে? সে আরো বিশ্রী হাসি হেসে জোরে বলল, তো আপনার বউটাকে দিয়ে দিন এক রাতের জন্য, আমি তার স্বামী হয়ে যাই, দেখবেন আপনার থেকে বেশি সুখ দেব। এসবে যথেষ্ট ছিল এতক্ষণ শান্ত হয়ে থাকা ছেলেটাকে রাগের চূড়ান্ত সীমায় পৌঁছে দিতে। নিশাতের হাত দুটো গলা থেকে ছাড়াতে ছাড়াতে গম্ভীর স্বরে বলল, নামো কাঁধ থেকে। ওই ছেলেটার বাক্য শুনে নিশাতের ঘৃণা হচ্ছিল, কিন্তু এখন স্বামীর স্বর শুনে ভয় হলো। লোকটা নিশ্চয়ই রেগে গেছে। খারাপ ঘটাবে না তো এই রাতে? ভয়ে গলা ছাড়তে চাইল না, বাধা দিয়ে বলতে চাইল, প্লিজ বাদ দিন, চলুন নামতে বলেছি তোমাকে। কথার মাঝে স্বামীর গুরুগম্ভীর স্বর শুনতে ভয়ে নিশাতের হাত ঢিলে হয়ে এলো। রায়ান দ্রুত তার হাত ছাড়িয়ে নিয়ে এগিয়ে গিয়ে ছেলেটা কিছু বোঝার আগেই গিয়ে নাক মুখ জড়িয়ে পরপর কতগুলো ঘুষি মারল। এমন দাবাং মার্কা ঘুষি খেয়ে লোকটা বোধহয় দুটো দাঁতে উঠে ছিটকে দূরে সরে গেল। লোকটা ব্যথায় চিৎকার করে নিচে পড়ে গেল। রায়ান নিজেও নিচে বসে ছেলেটাকে ইচ্ছে মতো মারল। লোকটা চিৎকার তাকে থামাতে ব্যর্থ হলো। আর আগে তার চোখ মুখ যেন রক্তবর্ণ ধারণ করলো। হিসিয়ে লোকটার উদ্দেশ্যে বলে উঠল, বলেছি না ও আমার স্ত্রী, কথা কানে যায় না? সাহস কি করে হয় ওকে নিয়ে বাজে মন্তব্য করার? এখন বল দেখি কত সাহস তোর করে যায়। লোকটা ব্যথায় যেন সব অন্ধকার দেখল। কথা বলা তো দূর, স্বামীর এমন অনাকাঙ্ক্ষিত রূপ দেখে নিশাত ভয়ে দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠল। লোকটা তো একটু আগেও তার সাথে কত সুন্দর করে কথা বলছিল, আর এইটুকু সময়ের মাঝে এমন নির্দয় কি করে হয়ে গেল? এই জন্যই বুঝি লোকটা সবসময় বলে তার রাগ খুব ভয়ঙ্কর। নিশাত দিক দিশা হারিয়ে কি করবে বুঝতে পারল না। কি থেকে কি হয়ে গেল? কিছু মুহূর্ত আগেও তারা কত সুন্দর সময় কাটালো, আর এখন আর ভাবতে পারল না। দৌড়ে গেল স্বামীর নিকটে। লোকটাকে মেরে মেরে রক্তাক্ত করে তুলেছে, তবুও থামছে না রায়ান। নিশাত ভয়ে ভয়ে স্বামীর হাত টেনে বলে উঠল, ছাড়ুন প্লিজ, লোকটা মরে যাবে, প্লিজ ছাড়ুন। রায়ান বাধা পড়ে আরো রেগে ভয়ঙ্কর সুরে নির্দেশ দিল, দূরে যাও বলছি। অমন সুর শুনে নিশাত ভয়ে রায়ানের হাত ছেড়ে দিল। আরো জোরে কেঁদে উঠল নিশাত। তখনই দূর থেকে দুটো লোক এগিয়ে এলো। রায়ানকে ধরে থামালো কোনো মতে।
লোক দুটো কর্তৃপক্ষের লোক বুঝতে পেরে রায়ান রেগে চিৎকার করে বলল, আপনাদেরকে কি টাকা দিয়েছে এজন্য যে কোনো নেশাখোর লোক এসে আমার বউকে বিশ্রী ভাষায় মন্তব্য করুক? কিভাবে এখানে আসলো এই লোক? টাকা কি গাছে ধরে যে এমনিতেই আপনাদের দিয়ে দিলাম আর আপনারা টাকা নিয়ে ঠিক মতো কাজ করবেন না? লোক দুটো বুঝলো মার খাওয়া ছেলেটারই দোষ, তাদেরও ভুল আছে বুঝতে পেরে দুঃখ প্রকাশ করলো। রায়ানের তাতে মন গলল বলে মনে হলো না। তাদের সামনে থেকে সরে কান্নারত বউয়ের নিকটে গিয়ে দাঁড়ালো। বউকে কাঁদতে দেখে রেগে বিরক্ত হয়ে ধমকে পড়ল, এই স্টুপিড, তুমি কাঁদছো কেন? তোমাকে মেরেছি আমি নাকি? নিশাদ শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে না বোঝালো। কথা না বলায় রায়ান আরো জোরে চিৎকার করে বলল, তাহলে কাঁদছো কেন স্টুপিড? যে তোমাকে বাজে মন্তব্য করলো তাকে মেরেছি বলে কাঁদছো? হাউ সিলি! তাতেও নিশাতের কান্না থামল না। রায়ান যেতে বললেও এক পা নড়ল না। রায়ান উপায় না পেয়ে বউকে পাজা কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। নিশাতের একটা কথা বলার সাহস হলো না। অমন চোখ মুখের রূপী দেখেই তো তার প্রাণ ভয়ে ওষ্ঠাগত। কান্নার শব্দটা কমলেও তখনও ফুফিয়ে ফুফিয়ে স্বামীর পোশাক ভেজাতে ব্যস্ত হয়ে পড়ল মেয়ে। সোজা রুমে এসেই থামল রায়ান। কোল থেকে নামিয়ে নিশাদকে বিছানার উপর বসিয়ে দিল। মেয়েটার এতক্ষণে ফোফানো কমেছে, কিন্তু এখনও চোখ দুটো পানিতে টলমাল করছে। মাথা নিচু করে রেখেছে, যেন রায়ানের মুখটাও দেখতে চায় না আর কথাও বলতে চায় না। তা দেখে রায়ানের জন্য রাগের মাত্রা বাড়ল। থমথমে কণ্ঠে শুধালো, এই মেয়ে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? নিশাদ তো সত্যিই ভয় পাচ্ছিল, কিন্তু এতক্ষণে একটু হলেও সেই ভয় প্রশমিত হয়েছে। শুধু ঘটনাটা মাথা থেকে বের করতে পারছে না। তবুও মাথা নেড়ে না বোঝালো যে সে ভয় পাচ্ছে না। মুখ বন্ধ রাখায় বিরক্তিকর শ্বাস ফেলল রায়ান। আর কোনো প্রশ্ন না করে পোশাক নিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। নয়তো দেখা যাবে এখানে থাকলে সব রাগ গিয়ে বর্তাবে ওই মেয়েটার উপর। ফলস্বরূপ মেয়েটা আরও ভয় পাবে। তাই এটাকে শ্রেয় মনে করল। রায়ানকে যেতে দেখে নিশাতের পুনরায় চোখ ভরে উঠল। লোকটা তখনও কি সুন্দর করে কথা বলছিল, আর এখন সে আগের মতো ধমক দিয়ে কথা বলছে। প্রায় আধা ঘন্টা শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো রায়ান। শীতল পানির স্পর্শ পেয়ে রাগ এখন অনেকটা প্রশমিত হয়েছে। মাথা পুছতে পুছতে বের হতেই দেখল বউ তার এখনও সেভাবে বসে আছে যেভাবে সে রেখে গিয়েছিল। রায়ানের এতক্ষণে যেন খেয়াল হলো বউয়ের সামনে তখন প্রচণ্ড নির্দয় রূপ দেখিয়েছিল। মেয়েটা তো কখনো এতটা রাগের সম্মুখীন হয়নি। ওই নরম মনের মেয়েটার সামনে সেই লোকটাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। এটাও বোধহয় মানতে পারেনি। রায়ান হতাশ শ্বাস ফেলল। তার যে রাগ হলো, মাথা ঠিক থাকে না। তখন বউ সম্পর্কে অমন একটা বাক্য কিছুতেই মেনে নিতে পারেনি। তাই তো এত ক্রোধান্বিত হয়েছিল সে। টাওয়ালটা একপাশে ছুঁড়ে ফেলে রেখে বউয়ের সামনে গিয়ে বসল। মুখের উপর নিজের শীতল হাত শুয়ে দিয়ে আওড়ালো, সরি পাখি, তখন ভীষণ রেগে গিয়েছিলাম। ভয় পেয়েছো? শান্ত স্বরে বাক্যগুলো আওড়ালেও তাতে যেন শীতলতা অনুভব করতে পারল না নিশাত। লোকটার মাঝে আবার সেই গম্ভীরতা নিশাতের পছন্দ হলো না। কোনো মতে উচ্চারণ করল, না। বউয়ের এই নির্লিপ্ততাও পছন্দ হলো না রায়ানের। এভাবে বউকে মানানো যাবে না বুঝলো। সামনে থেকে উঠে গম্ভীর স্বরে নির্দেশ দিল, আগে যাও, ফ্রেশ হয়ে আসো, আমি কিছু খাবার নিয়ে আসি। এসে যেন দেখি ফ্রেশ হয়ে এখানে বসেছো। বলে আর দাঁড়ালো না, বেরিয়ে গেল রুম থেকে। নিশাত সে যাওয়ার পানে তাকালো। এতক্ষণে গিয়ে সেই লোকটার প্রতি রাগ হলো। অসভ্য ছেলে কোথাকার, এসেই তাদের সুন্দর মুহূর্তটাকে নষ্ট করে দিল। এতক্ষণ তো তার স্বামীর বাহুডোরে থাকার কথা ছিল, কিন্তু ওই ছেলেটার জন্য এখন স্বামীর রাগ দেখতে হচ্ছে। মন চাইল গিয়ে এখন ওই ছেলেটাই কটা থাপ্পড় মেরে আসুক, কিন্তু তা তো আর সম্ভব নয়। কিন্তু বরের রাগ তো ভাঙা দরকার। ভয় পাকার যাই হোক, সময়টাকে সে নষ্ট হতে দিতে চায় না ভেবে বিছানা ছেড়ে উঠে লাগেজ থেকে খুঁজে খুঁজে একটা পোশাক বের করে ওয়াশরুমে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর রায়ান হাতে কিছু খাবার নিয়ে রুমে ফিরে এলো, কিন্তু নিশাতকে রুমে না দেখে চোখ মুখ কুঁচকে এলো। হাতের খাবারটা টেবিলে রেখে দিয়ে আগে ব্যালকনিতে গিয়ে খুঁজলো। না পেয়ে রুমে ফিরে ওয়াশরুমের দিকে তাকাতেই দেখলো মেয়েটা ওয়াশরুমের ভেতর থেকে নিজেকে আড়াল করে শুধু মুখটা বের করে উকি মারছে। রায়ান দেখে বিরক্ত হলো। এই মেয়ে কি তাকে ভয় পেয়ে ওয়াশরুমে লুকিয়েছে নাকি? ভেবে বিরক্তি মিশিয়ে শান্ত স্বরে ডেকে বলল, হানি, বের হও এখান থেকে। তোমাকে কি আমি মেরেছি? তাহলে কেন ভয় পাচ্ছ আমাকে? নিশাত সেসব কথা তোয়াক্কা করলো না। মুখ লটকে বাচ্চা মশরে আওড়ালো, আপনার চোখ দুটো বন্ধ করুন প্লিজ। আজব, সে কেন চোখ বন্ধ করবে? এমনি কি ভয়ে পাগল হয়ে গেল নাকি? ভেবে শুধালো, আমি চোখ কেন বন্ধ করব? আমাকে না রাগিয়ে দ্রুত বাইরে এসো।
প্লিজ বন্ধ করুন না, আমি আসছি বাইরে। স্বরে অনুরোধ বুঝতে পেরে রায়ান আর কথা বাড়াতে চাইল না, চোখ দুটো বুজে নিল। রায়ানকে চোখ বুজতে দেখে নিশাত দরজার আড়াল থেকে বেরিয়ে ছোট ছোট কদম ফেলে স্বামীর সম্মুখে এসে স্থির হলো। রায়ান বইয়ের উপস্থিতি পেয়ে শুধালো, এখন চোখ খুলবো? কিন্তু বিনিময়ে কোনো জবাব পেল না রায়ান। বিরক্ত হয়ে অনুমতি ছাড়াই চোখ মেলে তাকালো। চোখ মেলতে সমস্ত বিরক্তের রূপ, রাগ দূর শেষে পাড়ি জমালো। হাসি এসে ধরা দিল অধর কোণে। তাকে চোখ বসতে বলে বউটা তার নিজেই দুহাতে চোখ বন্ধ করে আছে। তার কারণও পরিষ্কার, কারণ তার সেদিনের কিনে দেওয়া খোলামেলা নাইটিটা পরনে জড়িয়ে দাঁড়িয়ে আছে। বউটা তার রাগ বুঝতে পেরে তা প্রশমিত করার চেষ্টা করছে, তাও এভাবে। ভাবতেই যেন রাগ দূরে পালালো। পুরুষ মনকে জাগিয়ে তুলতে বউয়ের এমন রূপই যথেষ্ট ছিল। কিন্তু বউকে তখনও চোখ বুজে থাকতে দেখে রায়ন উচ্চস্বরে হেসে উঠল। স্বামীর হাসির শব্দ পেয়ে নিশাত আঙুলের ফাঁক গলিয়ে স্বামীকে দেখার চেষ্টা চালালো। এভাবে হাসতে দেখে লজ্জা পেল। নিশাতের কাণ্ড দেখে রায়ানের হাসি আরো প্রসারিত হলো। এগিয়ে এসে নিজের হাতে বউয়ের হাত দুটো মুখ থেকে সরিয়ে দিল। বউয়ের মুখটা দুহাতে রাজলাই নিয়ে ঘোর লাগা কণ্ঠে আওড়ালো, প্রথমে তোমাকে খাওয়াবো নাকি নিজেই তোমাকে খাওয়া শুরু করবো পাখি? ঘোর লাগা কণ্ঠ শুনে আর প্রগাঢ় শ্বাস অনুভব করতে নিশাতের শরীরে শিহরণ বয়ে গেল। লজ্জায় চোখ বুজে নিল। রায়ান বইয়ের পানে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে একটা হাত মুখ থেকে সরিয়ে উন্মুক্ত পায়ে স্থির করল। সেখান থেকে হালকা স্লাইড করে উপরের দিকে বেয়ে জামার ফাঁক গলে ভেতরে কোমরের খাঁচে এসে স্থির করল। সেখানে প্রগাঢ় চাপ প্রয়োগ করে বউকে নিজের অনেকটা নিকটে টেনে নিয়ে মেয়েটার মুখের উপর গরম শ্বাস ফেলতে ফেলতে হাসকি স্বরে শুধালো, খাবার খেয়ে টাইম ওয়েস্ট করার ইচ্ছে আছে ডার্লিং? স্বামীর রাগ পড়েছে বুঝতে পেরে এতক্ষণে এলোমেলো শ্বাস ফেলতে ফেলতে অভিযোগের স্বরে আওড়ালো নিশাত, আপনি তখন আমাকে ধমকেছেন, ভয় পেয়েছিলাম, বুঝেও বকেছেন। বইয়ের অভিযোগ শুনিয়ে ঠোঁট বাঁকালো। ঘাড় জুড়ে গরম শ্বাসে ভরিয়ে তুলতে তুলতে এক হাতের নাইটির ফিতেটা টেনে খুলে ফেলল। কাঁধ থেকে অনেকটা পোশাক সরিয়ে দিয়ে সেখানে মুখ গুজে দিয়ে আওড়ালো, এখন আদর দিয়ে সব পুষিয়ে দেবো বেবি, শুধু স্বামীকে সামলানোর প্রস্তুতি নাও। কথা শেষ করে পোশাকটা সম্পূর্ণ খুলে ছুঁড়ে ফেলল। নিশাত লজ্জায় স্বামীর বুকে মুখ লুবাকাবে, তার পূর্বেই রায়ান তার মুখটা উঁচু করে তুলে বইয়ের ওষ্ঠ জুড়ে নিচের আধিপত্য জারি করল। স্পর্শকাতর স্থানগুলোতে হাতের স্পর্শ নিয়ে মেয়েটাকে পাগল করে তুলল। চুম্বনরত অবস্থায় মেয়েটাকে সাথে নিয়ে দুকদম হেঁটে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ততক্ষণে নিশাতের স্বামীর জামার বোতামগুলো খুলে ফেলা শেষ। বুঝতেই রায়ান বউকে ছেড়ে জামাটা নিজের শরীর থেকে ছাড়িয়ে তার স্থান দিল মেঝেতে। নিশাত হালকা উঁচু হয়ে নিজ তাকিতে স্বামীর উন্মুক্ত বক্ষপট জুড়ে চুমুর বর্ষণ ঘটালো। রায়ান তার চক্ষু বুঝে অনুভব করার চেষ্টা করল। দুজনেই দুজনকে স্পর্শ দিয়ে লাগামহীন অশান্ত করে তুলল। রাত দীর্ঘ হওয়ার সাথে সাথে নিজেদের স্পর্শ গাঢ় হলো। উষ্ণ নিঃশ্বাসে ভরে উঠল রুম। বন্য উন্মাদনায় ভেসে ভালোবাসাময় আরও একটা রাত্রিময় প্রহর কাটিয়ে একে অপরের মাঝে ডুবে রইল দুজন নরনারী। ভুলে গেল পারিপার্শ্বিকতা, তখনও ঘটা ঘটনা। ভুলে গেল রাগ ভয়, শুধু রয়ে গেল দুজনের অব্যক্ত ভালোবাসার হাতছানি আর উষ্ণ নিঃশ্বাসের ঘন ঘটা। সারা রাত্রি প্রহরব্যাপী স্বামীর সোহাগে জেগে কাটানোর পর যখন ভোর রাতের দিকে নিদ্রা দিতে চাইল, তখনই স্বামী নামক লোকটা তাকে বাধা প্রদান করল। গোসল করিয়ে সুন্দর একটা পোশাক পরিয়ে কোলে চড়িয়ে নিয়ে এসেছে নিচে। এখন কোথাও যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না মেয়েটার, কিন্তু স্বামীর মুখের উপর কথা বলার ইচ্ছে হয়নি। বড্ড ঘুম পেয়েছে তার। স্বামীর বুকে লেপ্টে পড়ে রইল চোখ বুজে। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে সবেমাত্র। বাইরে আসতেই শীতল বাতাস গা ছুঁয়ে বয়ে গেল। শীতলতায় মেয়েটার স্বামীর বুকে আর একটু চেপে রইল। অনেকটা পথ হেঁটে আসার পর স্বামী যখন বলল, এখন চোখ মেলে দেখো পাখি। তখন ইচ্ছে না থাকা সত্ত্বেও চোখ মেলে তাকালো মেয়েটা। স্বামীর ইশারা পেয়ে যখন সম্মুখে তাক করলো, তখন চোখের ঘুম স্নিগ্ধ বাতাসের সাথে মিশে হাওয়ায় মিলিয়ে গেল। চোখে এসে একরাশ মুগ্ধতা বিরাজ করলো। এতক্ষণে বুঝতে সক্ষম হলো স্বামী তাকে ঘুমাতে না দিয়ে এখানে কেন নিয়ে এসেছে। সে গ্রামের সাধারণ সূর্যোদয় দেখিয়েছিল, আর লোকটা তাকে সমুদ্র তীরের সূর্যোদয় দেখানোর সুযোগ করে দিতে এনেছে। যদিও কক্সবাজার সমুদ্রপৃষ্ঠ থেকে সূর্যোদয়ের দৃশ্য খুব একটা স্পষ্ট নয়, তবু ওই মুহূর্তে সূর্যের প্রতিটি কিরণ যেন তাদের দুজনের গায়ে স্পর্শ করে দিয়ে গেল। খুশি হলো মেয়েটা। স্বামীকে কোল থেকে নামিয়ে দিতে বলতেই লোকটা নামিয়ে দিল। স্বামীর বুকে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে নির্নিমেষ তাকিয়ে রইল সামনে উদীয়মান মস্ত বড় এক লালিত আভার দিকে।
কিনারে দাঁড়ানোর ফলে ঢেউ এসে তাদের পাজোড়া সিক্ত করে দিয়ে চলে গেল। সব মিলিয়ে সময়টা খারাপ লাগলো না নিশাতের কাছে। এখন আর এখানে তারা একা নয়, বরং এই সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক মানুষই ছুটে এসেছে। কেউ হয়তো কাপল, আর কেউ একাকী বা পরিবারের সাথে এসেছে। সময় গড়াতেই আলোকিত হয়ে উঠল ভূখণ্ড। বইয়ের আনন্দিত মুখখানা দেখে এক চিলতে হাসল রায়ান। সেখানে আর অপেক্ষা করতে চাইল না। নিজের অর্ধানীকে বলে তার একখানা হস্ত নিজের এক হস্তের আজলায় নিয়ে হোটেলের দিকে অগ্রসর হলো। আসার সময় নিজ থেকে খাবার কিনে আনতে ভুলল না ছেলেটা। রাতে না খেয়েছিল মেয়েটা, এখন না খেয়ে ঘুমালে নিশ্চয়ই মেয়েটার ঘুম হবে না। ক্ষুধা যে সহ্য করতে পারে না তার বউটা। রুমে এসে আগে নিজের হাতে বউকে খাওয়ালো, পাশাপাশি নিজেও হালকা খেলো। তারপর বউকে নিজের বুকে নিয়ে শুয়ে পড়তেই কিছু সময়ের মাঝে দুজনের চোখে ঘুম এসে ধরা দিল। রায়ানের ঘুম ভাঙল প্রায় ঘন্টা 2 পরে। ফোনের শব্দে পাশ থেকে ফোনটা উঠিয়ে ফোন রিসিভ করে কথা বলল। ওপাশের কথা শুনতেই বিরক্তিতে মুখটা ভরে উঠল। সব কিছু ঠিকঠাক করেই তো এসেছিল, তার মাঝে এই ফোন কল কেন আসতে হলো? 5টা দিন থাকবে বলে এসেছে, অথচ 2টো দিনও কাটতে সক্ষম হলো না। ডাক্তার হলে এই এক সমস্যা, ঠিকমতো ছুটিটাও কাটাতে পারে না। খারাপ লাগলো, কিছু করার নেই, তাই ফোনটা রেখে দিয়ে মেয়েটাকে বুকের থেকে সরিয়ে নিচে শুয়ে দিয়ে নিজে উঠে পড়লো। ফ্রেশ হয়ে এসে নিজে লাগেজ ঠিকঠাক মতো গুছিয়ে রেখে নিজে গিয়ে বসলো বইয়ের পাশে। ডাকলো না মেয়েটাকে, বসে অপেক্ষা করলো মেয়েটার ঘুম ভাঙার। প্রায় অনেকটা সময় পর পিটপিট করে চোখ মেলল নিশাত। স্বামীকে তার পানে তাকিয়ে বসে থাকতে দেখে ঘুম জড়ানোর স্বরে শুধিয়ে উঠল। কি হয়েছে? এভাবে বসে আছেন কেন? ঘুম পূর্ণ হয়েছে তোমার? হলে উঠে পড়ো পাখি। তৎক্ষণাৎ স্বামীর জবাব পেয়ে আলসেমি ছেড়ে আওড়ালো। আর একটু ঘুমিয়ে থাকি প্লিজ। বইয়ের অনুরোধ ফেলতে ইচ্ছে করলো না, কিন্তু হাত ঘড়িতে সময় দেখে মেনে নেওয়া সম্ভব হলো। কপালে পোড়া ছোট ছোট কেশগুলো এক আঙুলের সাহায্যে সরিয়ে দিয়ে আদরের সহিত বলল, এখন উঠে পড়ো পাখি, আমাদের যেতে হবে, সময় কম। কোথায় যাবে না বুঝতে পেরে ভুরুকুচকে শুধালো। কোথায় যাব এখন? বাড়ি ফিরতে হবে এখন, ফোন এসেছিল আমার। বাড়ি যাওয়ার কথা শুনতেই নিশাতের মুখটা আধারে ঢেকে গেল। গমরা মুখে বলল, কিন্তু আপনি তো এখানে 5 দিনের জন্য এসেছিলেন। বইয়ের মনোভাব বুঝতে পেরে রায়ান বুঝিয়ে বলল, এসেছিলাম কিন্তু কাজ পড়ে গেছে, তাই যেতেই হবে। ডাক্তার মানুষ হয়ে মানুষের চিকিৎসা না করে কি এইভাবে ঘুরে বেড়াতে পারি বলো? আমি হয়তো গিয়ে সন্ধ্যার মধ্যে এখানে ফিরে আসতে পারতাম, কিন্তু তোমাকে একা রেখে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আবার অন্য এক সময় নিয়ে আসবো, ঠিক আছে? এখন ওঠো। খারাপ লাগলেও আর একটা কথাও বলল না নিশাত। উঠে ফ্রেশ হয়ে দ্রুত তৈরি হয়ে নিল। রায়ান আগে থেকে এসব গুছিয়ে রেখেছিল বিধায় নিশাত তৈরি হতেই তাকে নিয়ে বেরিয়ে পড়ল। আগে একটা রেস্টুরেন্ট থেকে ভারী খাবার খেয়ে তারপর একটা ট্যাক্সি চড়ে এয়ারপোর্টে পৌঁছালো। সেদিনের মতো বইয়ের হাত ধরে প্লেনে চড়তে সাহায্য করলো। তারপর প্লেনে বসে অপেক্ষা করলো প্লেনটি আকাশের গা ছুটে উড়ে চলার। প্রায় ঘন্টা 1.5-এর মাঝে ঢাকা এসে পৌঁছালো নিশাতরা। রায়ান পূর্বেই বাড়ির ড্রাইভারকে কল করে রেখেছিল, তাই তো এয়ারপোর্ট থেকে বের হতেই সামনে নিজেদের গাড়ি দেখতে পেল। তাতে চড়ে বসতেই ড্রাইভার গাড়ি ছুটালো বাড়ির উদ্দেশ্যে। নিশাতকে বাড়ির সামনে নামিয়ে রেখেই রায়ান হাসপাতালের উদ্দেশ্যে চলে গেল। আর নিশাত স্বামীর যাওয়ার পানে এক পলক তাকিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। চলন্ত বাসের ছিটে মাথা এলিয়ে দিয়ে বাইরে চক্ষু নিবিষ্ট করে আছে ছেলেটা। বাইরের প্রকৃতি দেখছে নাকি নিজের মনে কিছু ভাবতে ব্যস্ত তা বোধহয় সে নিজেও জানে না। শুধু নিজের একান্ত রমণীকে চোখের সামনে দেখতে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করতে পারছে। ভালোবাসা মানেই হয়তো দহন। এই যে মেয়েটাকে পাওয়ার আগে ভাবেনি তাকে পেয়ে যাবে, সারাক্ষণ অন্তর্জুড়ে দহন অনুভব করত। তবে যখন ভাগ্যের ফেরে পেয়ে গেল মেয়েটাকে, তখন তাকে একা ফেলে সেই দূরেই থাকতে হচ্ছে। চোখের দেখা তো অনেক দূর, ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছে না। মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে, কিন্তু মুখ ফুটে উচ্চারণ করতে পারছে না। মনে নিশ্চয় অভিমান জমিয়ে রেখেছে। মেয়েটা তার জন্য শুধু শুয়ে যাচ্ছে, অথচ সে কিছুই করতে পারছে না। তবে মেয়েটাকে তার কাছে রাখতে পারবে? কবে মেয়েটাকে এক টুকরো খুশি উপহার দিতে পারবে? হঠাৎ গাড়ির ব্রেক কষার শব্দে ধ্যান ছুটল নির্ভারের। ভালো করে লক্ষ্য করতেই দেখল তাদের স্ট্যান্ডে এসে বাস থেমেছে। ভাবনা বাদ রেখে বাস থেকে নেমে পড়ল। রাত তখন আনুমানিক 10টা। বাস স্ট্যান্ড থেকে একটা অটো ভাড়া করে বাড়ির দিকে অগ্রসর হলো। মা বউ কেউ জানে না সে বাড়িতে আসছে। বউটা আজ নিশ্চয়ই এভাবে দেখলে খুশি হয়ে যাবে, অভিমান ভুলে যাবে মেয়েটা। এজন্যই না বলে আসা। মাঝের একটা শুক্রবার নিজ ইচ্ছেতে আসেনি, তাই কাল ছুটির দিন বিধায় আজই টিউশন শেষ করে বাড়ির পথে রওনা হয়েছিল। এরপর আবার কবে আসতে পারবে ঠিক নেই, কারণ এভাবে রোজ রোজ আসলে তার পড়াশোনা সব লাটে উঠবে। তখন বউকে ভালো রাখার ইচ্ছে আজ জীবনেও পূর্ণ হবে না। বাড়ির সামনে এসে অটো থামতেই গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করলো।
দরজায় নক করার কিছু মুহূর্ত পরেই দরজা খুলে গেল। সামনে অর্থির আশ্চর্য মুখখানা দেখে এক চিলতে হাসি উপহার দিল। অর্থি অকস্মাৎ স্বামীকে সামনে দেখতে পেয়ে নিজের বাক হারালো। পুষে রাখা অভিমান সত্যিই বিলীন হয়ে গেল। এক্সাইটেড হয়ে হঠাৎই নির্ভারকে জড়িয়ে ধরল। আকস্মিক এমন হওয়াতে একটা পা পিছু হটে গেল নির্ভার। পরক্ষণে নিজেকে সামলে মেয়েটাকে এক হাতে জড়িয়ে ধরল। পাশ থেকে কারো খুক খুক শব্দ শুনে ভরকে গেল অর্থি। তড়িঘড়ি নির্ভারকে ছেড়ে পিছে তাকিয়ে দেখলো তার শাশুড়ি দাঁড়িয়ে। সে তো ভুলে বসেছিল যে তার শাশুড়িও এখানে উপস্থিত। অর্থি আর নির্ভার দুজনেই লজ্জা পেল মাকে দেখে। নিতু বেগম বোধহয় তা বুঝলেন। ছেলে মেয়েদের একা ছেড়ে দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন। নিতু বেগম যেতেই দুজনে একে অপরের দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে উঠল। এতক্ষণে অর্থি কথা বলে উঠল। আপনি আসবেন বলেননি তো? বলে আসলে কি আমার বউ এত এক্সাইটেড হতো? স্বামীর কথা শুনে লাজুক হাসল অর্থি। নির্ভারের হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। নির্ভার নিজের রুমে গেল। রুম থেকে একটা গামছা নিয়ে ঘর থেকে বেরিয়ে বাইরে গেল ফ্রেশ হতে। আর অর্থি ছুটল নিজের স্বামীর জন্য খাবার আনতে। রান্নাঘরে প্রবেশ করতেই দেখলো তার শাশুড়ি খাবার গরম করছে। শেষ হতে অর্থি সবকিছু সাজিয়ে নিজেদের রুমে নিয়ে গেল। নিতু বেগম আর গেলেন না ছেলে পুত্রবধূর মাঝে। নির্ভার ফ্রেশ হয়ে রুমে এসে খেতে বসলো। খাওয়া শেষ হতেই অর্থি পুনরায় সব রেখে এলো। রাত তখন ভালোই। ক্লান্ত শরীরে নির্ভার আর বসে থাকতে চাইল না, তাই বিছানায় শরীরখানা এলিয়ে দিল। বাচ্চাদের মতো দুটো হাত বাড়িয়ে দিয়ে বউয়ের কাছে আবদার স্বরূপ আওড়ালো। কাছে আসো অর্থি, এই বুকে তোমার স্থান দিয়ে আমার বুকটা শান্ত করো বউ। স্বামীর আবদার মাত্রই অর্থি দ্রুত নিজের স্বামীকে গিয়ে আঁকড়ে ধরল। দুজনেই যেন দুজনের স্পন্দন দ্বারা বুঝিয়ে দিল দুজনেই কত তৃষ্ণার্ত ছিল এতদিন। একটুখানি দেখতে পাওয়ার জন্য আকুল হয়েছিল দুটো হৃদয়। কেউ কারোর সাথে কোনো কথা বলল না, শুধু একে অপরকে জড়িয়ে থেকে নিজেদের অনুচ্চ অনুভূতি বোঝার চেষ্টায় মত্ত রইল। একে অপরের সান্নিধ্য পেয়ে কখন তন্দ্রা এসে তাদের জড়িয়ে নিল তা টেরই পেল না। রাত হয়তো 10টার কাছাকাছি। মাত্রই বাড়ি ফিরল রায়ান। সেই যে বউকে রেখেই চলে গেছিল আর ফিরল মাত্র। ক্লান্ত শরীরে রুমে প্রবেশ করতেই রুম খালি দেখে ভুরু কুঁচকাল। বউ কই তার? পরক্ষণে মনে পড়ল বউ তো তার লাইব্রেরি রুমে বসে পড়ে, হয়তো সেখানে থাকবে। ভেবে সেদিকে এগিয়ে গেল। তার ভাবনাই সত্যি, বউ তার পরের টেবিলে বসে আছে। তবে দুপা এগিয়ে যেতেই দেখলো বউ তার পড়া বাদ দিয়ে ফোন টিপছে। কারোর সাথে SMS করছে বোধহয়। বুড়োতে ভাঁজ ফেলে এগিয়ে যেতেই দেখলো গ্রুপ মেসেজ করছে, আর তাতে বোধহয় সায়ন্ত আর নিধি অ্যাড আছে। রায়ান পেছন থেকে হঠাৎ নিশাতের হাত থেকে ফোনটা কেড়ে নিল। অকস্মাৎ এমন হওয়াতে নিশাত ঘাবড়ে গিয়ে পেছনে ফিরে তাকিয়ে নিজের স্বামীজানকে দেখে স্বস্তির শ্বাস ফেলল। হাসি মুখে কিছু বলতে যাবে, কিন্তু রায়ানকে তার ফোনে কিছু টাইপ করতে দেখে থেমে গেল। রায়ান কাজ শেষ করে ফোনটা টেবিলে রেখে দিল। নিশাত তা হাতে নিয়ে দেখতেই চক্ষু চড়ক গাছ হলো। স্বামীজান তার গ্রুপে মেসেজ পাঠিয়েছে। আপনাদের ফ্রেন্ড এখন তার জামাইয়ের সাথে ব্যস্ত আছে, আপনাদের সাথে কাল কথা বলে নেবে। বান্ধবীকে এখন তার জামাইয়ের সাথে একা ছেড়ে দিন। নিশাত গোলগাল চোখে রায়ানের পানে তাকাতেই রায়ান ভাবলেশীন আওড়ালো। খুব ক্লান্ত লাগছে হানি, একটু এনার্জি পাওয়া যাবে আপনার কাছে? ভাবলো এমন মেসেজ করার জন্য রাগ করবে, তার বুঝি লজ্জা লাগে না কী সব বলে বেরোচ্ছে। তবে স্বামী ক্লান্ত শুনে কোনো প্রশ্নই করল না, আলতো হেসে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার কফি নিয়ে আসছি, তারপর আপনার মাথা টিপে দিব। বলে নিশাত উঠে দাঁড়ালো। রায়ান টেবিলে হেলান দিয়ে দাঁড়ালো। নিশাত চলে যেতে নেবে বউকে কাছে টেনে নিয়ে গলার ভাঁজে মুখ গুজে দিয়ে জোরে শ্বাস টানল রায়ান। ফলস্বরূপ নিশাত কেঁপে উঠল। রায়ান কণ্ঠ খাদে নামিয়ে আওড়ালো, ওসব পরে করো, আগে আমাকে শক্ত করে আদর করো হানি। নিশাত শক্ত হাতে স্বামীর পেট জড়িয়ে ধরে রাখা মাথা রাখলো স্বামীর বক্ষপিঞ্জরে। এভাবে কতটা সময় পার করলো দুজন। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর নিশাতকে ছেড়ে দিয়ে আওড়ালো রায়ান, এখন যাও কফি নিয়ে আসো, তারপর পড়তে বসো। ফোন একটু কম কম দেখবে, বুঝেছো? না হলে কিন্তু ওসব ফোন ধরা বাদ। নিশাত কিছু না বলেই চলে গেল নিচে, আর রায়ান ছুটল ওয়াশরুমের দিকে। গোসল না করলে শরীরের অবসাদ আর মিটবে না। গোসল শেষ করে রুমে ফিরতেই দেখলো নিশাত কফি নিয়ে ফিরে এসেছে। রায়ান বিছানায় বসে বউকে কাছে ডাকলো। নিশাত কাছে গিয়ে দাঁড়াতেই নিচু স্বরে নির্দেশ দিল, স্বামীর মাথা মুছে দিন মিসেস। নিশাত বিনা বাক্য ব্যয়ে টাওয়াল হাতে নিয়ে সুন্দর করে বরের মাথা মুছে দিয়ে তা ব্যালকনিতে মেলে দিয়ে আসলো। তারপর গিয়ে বসলো পড়ার টেবিলে। রায়ান পরনে একটা টি শার্ট জড়িয়ে কফির কাপটা হাতে নিয়ে বইয়ের পাশে বসলো। কফি শেষ করার পরেও যতক্ষণ মেয়েটা বই পড়লো ততক্ষণ পাশে বসে থেকে মেয়েটাকে সাহায্য করে গেল, যেন কোনো টিউটর আর ছাত্রীকে গার্ড দিচ্ছে। পড়া শেষ করে দুজন একসাথে ডিনার সেরে আসলো। নিশাত পুনরায় বই পড়তে চাইলে রায়ান বাদ সাধলো। বউকে কাছে টেনে দুহাতে কোমর জড়িয়ে ধরে শুধালো, যদি এখন আমরা হানিমুনে থাকতাম তাহলে কি করতাম পাখি?
রায়ানের প্রশ্নে কিঞ্চিত লজ্জা পেল নিশাত। এভাবে প্রশ্ন করলে সে কি জবাব দিবে? বউয়ের লজ্জা বুঝতে পেরেও রায়ান ফের শুধালো। বলো না কি করতাম। নিশাত লজ্জাকে পাশে রেখে মুচকি হেসে জবাবে বলল, মনে হয় আমি এতক্ষণ ঘুমাইতাম আর আপনি বসে বসে মাছি তাড়াইতেন। তোমার কি মনে হয় আমার বন্ধুরা এত টাকা খরচ করে আমাকে মাছি তাড়ানোর জন্য ওখানে পাঠিয়েছিল? আর প্রথম রাত তোমাকে ঘুমাতে দিয়েছিলাম বলে কি রোজ ঘুমাতেই দিতাম মনে করেছো? কাছ থেকে স্বামীর শ্লথ স্বরের প্রশ্ন শুনে তার ভাবার্থ বুঝতে পেরে লাজুক হেসে নিজেও শুধালো। তাহলে কি করতেন শুনি? বউয়ের প্রশ্নবাণে রায়ান গভীর চাহনি নিক্ষেপ করলো। ওই দৃষ্টিতেই যেন নিশাতের সর্বস্ব জ্বালিয়ে দিতে সক্ষম। স্বরটাকে আরো গভীর করে ছোট করে উচ্চারণ করলো। তোমাকে জান্নাতের দর্শন করাতাম হানি।